বিদ্যুৎ নিয়ে অনেক কথা, যে বিশেষ আইন করেছি সেটারও সমালোচনা শুনলাম। আমার প্রশ্ন হচ্ছে, এই বিশেষ আইনটা যদি আমরা না করতাম আর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি যদি নির্মাণ না করতাম, আজকে বিদ্যুৎটা আসতো কোত্থেকে? 96 সালে এসে পেলাম মাত্র 1600 মেগাওয়াট। তখনই তো বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন শুরু করলাম, 4300 মেগাওয়াটে রেখে গিয়েছিলাম। 8 বছর পরে এসে দেখি সেটা আবার কমে গেছে। সেখান থেকে যাত্রা শুরু করে এখন 30,000 মেগাওয়াটে আমরা সক্ষমতা অর্জন করেছি। এটা বোধহয় আমাদের অনেকেরই ধারণা যে 30,000 মেগাওয়াট তো 30,000 মেগাওয়াটে উৎপাদন হবে, তা কিন্তু হয় না। এটা যান্ত্রিক বিষয়। আমার যেটা প্রয়োজন সেটা হবে। আর তাছাড়া অনেক বিদ্যুৎ কেন্দ্র, সেগুলি রিফার্বিশ করতে হয়, সেগুলিকে অনেক সময় যত্ন করতে হয়, সেগুলির কোনো ত্রুটি দেখালে সেগুলিও রক্ষণাবেক্ষণ করতে হয়। আর সবসময় হাতে একটা অতিরিক্ত বিদ্যুৎ থাকতে হয়। যে কোনো সময় একটা জায়গায় যদি ট্রিপ করে আমি যেন সাথে সাথে সরবরাহ করতে পারি, তার জন্য বিকল্প ব্যবস্থা রাখতে হয়। এটা হচ্ছে চিরাচরিত নিয়ম। আর যারা এই বিষয়টা জানেন না বা অজ্ঞানতাও হতে পারে আর ইচ্ছাকৃত হতে পারে, দুই রকমই হতে পারে। কিন্তু বিদ্যুৎ উৎপাদন যে আমরা করেছি, এখানে কিন্তু আমরা যখন সরকার এসে আমাদের কি ছিল, আশু করণীয় বিদ্যুৎ সমস্যা দূর করার, এরপরে মধ্যমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা কিন্তু আশু যেটা করণীয় সেটা করেছি, এরপর মধ্যমেয়াদীটা হয়েছে, এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে আমাদের। এখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চলে আসছে, আর কিছুদিনের মধ্যে সেটা চালু হবে। তাছাড়া আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা বৃদ্ধির সাথে সাথে আমরা 6 গুণ বৃদ্ধি করেছি। সেই সাথে সাথে আমাদের একটা হিসাব আছে, 2030 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা হবে 40,000 মেগাওয়াট, আর 2040 সাল নাগাদ হবে 60,000 মেগাওয়াট। এই পরিকল্পনা নিয়ে, এবং এর মধ্যে 40% হবে ক্লিন এনার্জি, সোলার প্যানেল, বায়ু চালিত বিদ্যুৎ ইতিমধ্যে আমরা একটু শুরু করেছি পরীক্ষামূলকভাবে। এবং সেই সাথে আরেকটা আছে এখন, জলবিদ্যুৎ। আমরা নেপাল ভুটান থেকে বিদ্যুৎ আনবো, ইতিমধ্যে ভারতের সাথেও কথা হয়েছে, আমরা সেটাও আনতে পারবো। এইভাবে আমরা বহুমুখী বিদ্যুৎ উৎপাদন করে আমাদের এই চাহিদাগুলি পূরণ করার আমরা ব্যবস্থা নিয়েছি, এবং সেটা পরিবেশ বান্ধব যাতে হয় সেদিকে আমরা দৃষ্টি দিয়েছি। আমাদের জ্বালানির সমস্যা, একটা কথা মনে রাখতে হবে, যখন মানুষ দরিদ্র ছিল, ব্যবহার করতে পারতো না, তখন কিন্তু চাহিদাও কম ছিল। আমরা গ্রাম পর্যায় পর্যন্ত মানুষের আর্থসামাজিক উন্নতি করেছি। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে কিন্তু তাদের ব্যবহারও বৃদ্ধি পেয়েছে। এবং ব্যবহার বৃদ্ধি, এখন তো সকলের হাতে মোবাইল ফোন চার্জ করতে হয়, সাথে সাথে আমাদের টেলিভিশন, ফ্রিজ তো ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। এরপর বিদ্যুৎ দিয়ে তারা লেখাপড়া থেকে শুরু করে সব কাজই করতে পারছেন। ছোটোখাটো ইন্ডাস্ট্রি গড়ে উঠছে, ছোটোখাটো ক্ষুদ্র মেশিনারি তৈরি হচ্ছে, নানাভাবে কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু আমরা করতে সক্ষম হয়েছি। কাজেই ওই বিদ্যুৎ উৎপাদন করে কি হবে, কমাতে হবে বা এসব কথা বলার কোনো যৌক্তিকতা নাই। আর লোডশেডিং, মাননীয় স্পিকার, আমি বলে দিচ্ছি যে আবার গ্রামে লোডশেডিং যেন না দেয়। এই গুলশান, বনানী, বাড়িধারা এইসব বড় লোকদের এলাকায় 2000 মেগাওয়াট লোডশেডিং দিয়ে তাদেরকে মনে করিয়ে দিতে হবে যে এখন এয়ার কন্ডিশন, গাড়ি, বাড়িতে লিফট ইত্যাদি যে আরাম আয়েসটা, এটা যে আসমান থেকে পড়েনি, এটা যে আমাদের করা, সেটা মনে করায় দেওয়ার জন্যই অন্তত লোডশেডিং ওইসব বিত্তশালীদের দিতে হবে। এই ব্যবস্থাটাই করব আমরা। ইতিমধ্যে জ্বালানি তেলে আমরা যেমন এলএনজি আমদানি করছি, এটা ঠিক। আমাদের নিজস্ব গ্যাসও আমরা উত্তোলন করছি। আওয়ামী লীগ সরকার আসার পরেই আমরা বাপেক্সকে শক্তিশালী করেছি। 3টা 3 ডাইমেনশনাল রিগ আমি কিনে দিয়েছি, তাদের ট্রেনিং করিয়েছি। কাজে এখানেও আমাদের গ্যাস অনুসন্ধান, উত্তোলন দেশি বিদেশি সব ধরনের ব্যবস্থা সম্মিলিতভাবেই করা হচ্ছে। পাশাপাশি সমুদ্রের থেকেও গ্যাস উত্তোলন বা তেল পাওয়া যায় কিনা সেটা আমরা দেখব। আর সেই সাথে সাথে জ্বালানির খাতের সমস্যা সমাধানে আমরা ভারতের থেকে পাইপ লাইনে তেল আমদানি করছি। এটা এখন পার্বতীপুর আসছে, এবার আমি কথা বলে এসেছি, এটা নাটোর পর্যন্ত যাতে পাইপ লাইনে এই তেলটা নুমালীগড় থেকে আসে সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি।